ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার জামায়াতের ইসলাম এবং জামায়াতের আমির যে আছে তিনি গ্রেফতার হতে যাচ্ছে কি কারণে? শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য মানে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে ভারতের সরকারের কাছে। নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো নিয়ে কথা এখনো চলছে। নানা রকম যুক্তি পাল্টা যুক্তি আছে। নিজে একটা ভিডিও করেছি। অত্যন্ত একটা বিচলিত হওয়ার মতো খবর আমার কাছে অন্তত পক্ষে বিচলিত হওয়ার মতো খবরই মনে হয়েছে। আমি জানি না এই খবরে এই দেশের কেউ কেউ হয়তো উল্লসিত হতে পারে, কারণ সময় এখন অন্যরকম, নতুন হাওয়া বইতে শুরু করেছে। ভারতে পালিয়ে থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার জামায়াতের ইসলাম এবং জামায়াতের আমির যে আছে তিনি গ্রেফতার হতে যাচ্ছে কি কারণে? সেটি হচ্ছে অনেকেই আপনারা জানেন যে কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে তাকে কিভাবে অপমান করা হয়। এই ঘটনা যখন নাকি ভাইরাল হয় আমাদের অন্তর্বর্তীকালে সরকার অবশ্যই সেটা ভালো পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ, সেই পদক্ষেপটা আপনার বাস্তবায়ন তখনই হবে যখন নাকি সেই কথা কাজের সাথে মিল রাখবে। আসুন একটা ভিডিও দেখি, তারপর বাকি কথা বলছি। কুমিল্লায় লাঞ্ছনার জন্য জামায়াত শিবিরের কর্মীদের দায়ী করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এদিকে মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। আচ্ছা, শুনে দেখতে হবে না তো, তারা কিন্তু বলছে এবং রিপোর্ট করছে এবং তারা মানে এটাও বলছে যে অন্তর্বর্তীকালে সরকার তিনি খুবই দুঃখ প্রকাশ করেন এবং যে বা যারা নাকি এর সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে কিংবা গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সেখানে পুলিশ প্রশাসন যায় ইনকোয়ারির জন্য, তাই না? তো আমার কথা হচ্ছে এটা তো লেট হওয়ার তো কিছু নাই যদি গ্রেফতারি করতে হয়, কারণ যে বা যারা নাকি ভিডিও করছে তাদের তো একটা ব্যাকগ্রাউন্ডে তাদের বয়স ছিল যে এটা কোন দল বা এরা আসলে কাদের নির্দেশে এই ধরনের কাজ করতেছে, এটা তো বোঝাই যাচ্ছে বর্তমান বাংলাদেশে। আর ভাই জামাত ইসলামের কাছে এটার জন্য কি আপনাকে সাইন্টিস্ট হতে হবে, বিজ্ঞান হতে হবে, আপনাকে বুদ্ধিজীবী হতে হবে না তো। সহজ সিম্পল একটা বিষয়, এগুলো বর্তমান এরাই হচ্ছে ঘটাচ্ছে। কেন আপনার দুদিন আগে একটা ভিডিও দেখাই নাই যে আপনার জামাত ইসলাম আর হচ্ছে বিএনপির আপনার যে কি বলে এই যে গাইবান্ধা কোথায় জানো, হ্যাঁ গাইবান্ধাই কি একটা আপনার চাঁদাবাজি নিয়ে হট্টগোল, দুই পক্ষের ভিতরে কি মনে সংঘর্ষ দেখেন নাই? তো এই ঘটনা এরাই ঘটাচ্ছে। তো আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস আপনি বললেন যে আপনি এদেরকে গ্রেফতারের আওতায় আনবেন, কারণ বাংলাদেশের 1971 সালকে এরা বিশ্বাস করে না। কে বিশ্বাস করে না? এই জামায়াত ইসলাম বিশ্বাস করে না। বিএনপি কিন্তু ভাই স্বাধীনতার পক্ষে, কেমন? বিএনপি কিন্তু স্বাধীনতার পক্ষে, তো বিশ্বাস করে না জামায়াত ইসলাম, জামাত শিবির এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এরা স্বাধীনতা বিশ্বাস করে না। 1971 সালকে তারা স্বাধীনতা বলে তারা মেনে নেয় না। তো এই ঘটনা কারা ঘটাচ্ছে? সমীকরণ মিলে গেল, জামাত ইসলামের কাজ। এখন আসুন আপনাদেরকে সর্বশেষ আমি একটা ফুটেজ দেখাই, দেখেন ছবিটা দেখেন। সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বললেন কি যে আপনার আওয়ামী লীগ হোক কিংবা মসজিদের ইমাম হোক, সে যে হোক না কেন তাকে গলায় জুতার মালা দিয়েছে, এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? তো আমার কথা হচ্ছে সে আওয়ামী লীগ হয়েছে, হ্যাঁ, এখন মসজিদের ইমামও যদি হয়ে থাকে, মানে কি তিনি মিন করতে যাচ্ছে একজন আওয়ামী লীগ যদি মসজিদের ইমামও হয় তাও তাকে জুতার মালা দিয়ে এভাবে স্বাগতম জানাতে হবে। এটা তো বাড়াবাড়ি তো কিছু নাই। মানে আপনি তাহলে বলে দিলেই হয়। সাংবাদিক ইলিয়াস ভাই আপনি খুবই শ্রদ্ধার একজন মানুষ, আপনার প্রতি শ্রদ্ধার কি কথা বলতেছি সেটা হচ্ছে আমি ক্ষুদ্র একটি মানুষ, হ্যাঁ, বলে দিলেই হয় যে আওয়ামী লীগের যারা নাকি আছে তারা বাংলাদেশে সারা জীবনের মতো আপনারা ত্যাগ করে বের হয়ে যান, আপনাদের বাংলাদেশে থাকার কোনো রাইট নাই। বলে দিলেই হয় এত কি বলে এই কথা তো কিছু নাই, ডিরেক্ট বলে দিলেই হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো থাকবে না। আওয়ামী লীগ যারা আছে তারা আপনার শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর কিংবা আপনার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলেই তিনি মহা একটা অপরাধ করছে, বাংলাদেশের আইন মোতাবেক এটাই হচ্ছে সর্বোচ্চ অন্যায় কিংবা এই অন্যায় এই হচ্ছে সাজা। বলে দিলেই হয়, এই আইনটা পাস করলেই তো হয়। এত মানে কানামাছি খেলার কি আছে বলে দিলেই হয়, কারণ আপনার মতো একজন মানুষের কাছে অন্তত এগুলো আশা করা যায় না। এখন একটা কথা বলতে হয়, মানে অনুমান করতেছি, ক্ষুদ্র একটা মানুষের অনুমান করতেছি, সেটা হচ্ছে যে আপনি বিএনপিকে পছন্দ করেন না, মানে আপনি বিএনপি করেন না, কিন্তু আপনার জামায়াতের আমিরকে খুব পছন্দ, খুবই পছন্দ। তার মানে কি সে মুক্তিযোদ্ধাই হোক কিংবা সে আপনার কি বলে মসজিদের ইমামও হোক না কেন, যদি সে আওয়ামী লীগ করে, মানে মসজিদের ইমামও যদি সেই আওয়ামী লীগকে পছন্দ করে কিংবা ভালোবাসে, তাকেও জুতার মালা এভাবে দিতে হবে। এটা কিন্তু বাড়াবাড়ি করা গিয়েছে, মানে তিনি এটা বোঝাতে চাচ্ছেন স্পষ্ট। তাহলে তার কথার প্রতিটি মিনিং কি জামায়াতের ইসলামের মতো নয়? আমার প্রশ্ন, দর্শক বন্ধুরা, আমি এই বিচারের দায়ভারটা আমি আপনাদের উপর রাখলাম। তাহলে সাংবাদিক ইলিয়াস ভাই আপনি যেটা বলে দিলেই তো হয় যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকার যোগ্যতা রাখে না কিংবা বাংলাদেশে তারা থাকতে পারে না, এভাবে বলে দিলেই হয়। এত কাহিনী করা তো কিছু নেই, আছে কি? কারণ আপনারা 1971 সালকে আপনারা অস্বীকার করেন আওয়ামী লীগের হাত ধরে যে স্বাধীনতা আসছে, নেতৃত্বে আপনার স্বাধীনতা আসছে, সেটাকে আপনারা অস্বীকার করেন দূর কথা, আপনারা স্বাধীনতা বিশ্বাসই করেন না, অস্বীকার করতে দূর কথা। আমিও বলতেছি দর্শক বন্ধু, আসলে আমি আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবে। তবে হ্যাঁ, আর একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনি কিন্তু শুনছেন ফার্স্টে যে আপনার কি একটা নিউজ করছে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে এই কাজটা হয় কিনা। ভারতে পালিয়ে থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনাব জয়সওয়াল। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় 15 বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা আওয়ামী লীগ সরকারের। জনরোষে গণভবন ছেড়ে সেদিন ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা ও নির্যাতনের ঘটনায় শতাধিক মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।
বিভিন্ন মহলে দাবি ওঠে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার। সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসার পর ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হলে এই দাবি আরও জোরালো হয়। এরপর এ বিষয়ে তৎপর হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তাকে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সাজা দিচ্ছি। এদিকে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে। আমাদের থেকে অলরেডি চলে গেছে ডলার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়া দিন আছে। আমাদের সাথে ওনাদের এক্সট্রাডিশন টিম একটা আছে, তবে ভারত সরকার এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। প্রিয় দর্শক, অত্যন্ত একটা বিচলিত হওয়ার মতো খবর আমার কাছে অন্তত পক্ষে বিচলিত হওয়ার মতো খবরই মনে হয়েছে। আমি জানি না এই খবর এই দেশের কেউ কেউ হয়তো উন্নতিত হতে পারে, কারণ সময় এখন অন্যরকম, নতুন হাওয়া বইতে শুরু করেছে। এই নতুন হাওয়ার যে চেহারাটা কি সেটা মাঝে মাঝে আমি বুঝতে পারি না। যেমন এই দেশটা স্বাধীন করেছে যে মুক্তিযোদ্ধারা। আপনাদের আওয়ামী লীগের শাসন নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে, শেখ হাসিনার শাসন নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, আমারও আছে। আওয়ামী লীগের স্বাধীনতা পরবর্তী কর্মকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে শাসন চালিয়েছিলেন সেখানে ওনার অনেক ব্যর্থতা ছিল, সেটা নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে, আমারও আছে। আমি মনে করি উনি ভালো শাসন চালাতে পারেননি, উনি ভালোভাবে দেশ চালাতে পারেননি, আমিও মনে করি। কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধকে তো শেয়ার করতে পারবেন না আপনি। আবার মুক্তিযোদ্ধার সন্তানদের পোষ্যদের কোটা নিয়ে আপত্তি আপনাদের মতো আমারও আছে। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে কথা বলেছি। যখন কেউ না বলতো পুরোনো ভিডিওগুলো খুলে দেখেন আমি বলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোটা থাকা উচিত নয়, আমি বহুবার বলেছি, বলে আমি বিপদে পড়েছি, কিন্তু বলেছি কারণ আমার কাছে এটা বার্ডার নৈতিক মনে হয়েছে। আজ কি হচ্ছে? তাই বলে কি আপনি মুক্তিযোদ্ধাকে অসম্মান করবেন? এটা কি হলো? আর যিনি আপনি অসম্মান করছেন আপনি কে? কি পরিচয় আপনার? কি যোগ্যতা আপনার? আমি এই আলোচনা করে আসছি, আগে ঘটনাটা একটু বলে নিই কেন আমি এই কথা বললাম। কুমিল্লার 14 গ্রামে রবিবার দিন, মানে গতকালকে আর কি, একজন বীর মুক্তিযোদ্ধা, উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীর প্রতীকনী, ওনার নাম হলো আব্দুল হাই কাম। উনি 14 গ্রামের বাতিশা ইউনিয়নের লুধিয়ানা গ্রামের বাসিন্দা। তো ওনাকে রবিবার দিন একা পেয়ে, উনি এলাকায় ছিলেন, এক জায়গায় যাচ্ছিলেন, যুদ্ধ শুনেছি কিছুটা কেনাকাটা করতে যাচ্ছিলেন, একা পেয়ে 10-12 জন লোক তার গলায় জুতার মালা পরিয়ে দেয় এবং সেটা তারা ভিডিও করে সেটা তারা ফেসবুকে ছেড়ে দেয়। প্রায় একই জায়গায় আমি কয়েকটা ভিডিও দেখেছি, একটা জায়গায় 1 মিনিট 46 সেকেন্ডের একটা ভিডিও, আবার আরেক জায়গায় দেখলাম যে এমনি 56 সেকেন্ডের একটা ভিডিও, 1 মিনিট এরকম বিভিন্ন রকম ভিডিও। এবং সেই ভিডিওতে কি দেখা যায় যে কয়েকজন যুবক, একজন মধ্যবয়সী ব্যক্তি সহ এই বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে ধরে আনেন, লাল কোটি ও পাঞ্জাবি পরা এই মুক্তিযোদ্ধার গলায় তখন তারা জুতার মালা পরিয়ে দেন। এই সময় এক পাশ থেকে একজন বলছেন তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে, অপরজন বলছেন কুমিল্লা থেকে বের হয়ে যেতে। এবং এই সময় এই মুক্তিযোদ্ধা বলেন আমরা এত বছর বাড়িতে থাকতে পেরেছি। এই সময় আরেকজন বলেন আপনি পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে পারবেন? এই সময় তুমি হাত জোর করে সবার কাছে মাপ চান, এক পর্যায়ে তাকে 2 জন ব্যক্তি ধরে সামনে নিয়ে যায়। এখন এগুলো কারা করেছে সেটাও ভিডিওতে যে ছবিগুলো দেখা গিয়েছে সেগুলো দেখে স্থানীয় লোকজন চিনেছে, সবাই অচেনার কোনো কারণ নেই। এবং একাধিক লোক যেগুলো বলেছে সেগুলো এই কাজগুলো করেছে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসিম, এবং তার নেতৃত্বে আরও ছিল ওহিদ, রাসেল, পলাশ সহ 10-12 জন ব্যক্তি। এরাই এই কাজগুলো করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটা তারা কেন করলো? তারা কি কেবল আব্দুল হাই কানুকে প্রমাণ করতে চেয়েছেন, নাকি তাদের মুক্তিযুদ্ধের বিষয়ে ব্যাপক ক্ষোভ আছে, যে ক্ষোভের বহিঃপ্রকাশ তারা হাতের কাছে একজন মুক্তিযোদ্ধাকে পেয়ে করেছেন? সবাই বলেছেন এই লোকগুলো জামাতের সমর্থক, এবং আপনারা সবাই জানেন 14 গ্রাম জামাত অধ্যুষিত একটা এলাকা। এখানে সবসময় জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা কম্পিটিশন হয় নির্বাচনের সময়। বিএনপির এখানে কোনো পাত্তা খুব একটা নাই। জামাতের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের, জামাতের একজন বড় নেতা, নাইবে আমির। এবং এখানে আওয়ামী লীগের নেতা ছিলেন মুজিবুল হক, একসময় রেলমন্ত্রী ছিলেন। তারপরে এবার যাক নানা ঘটনার মাধ্যমে আলোচিত, ওনাকে হাস্যরস অনেক কিছু হয়েছে এই সোসাইটিতে। এই আব্দুল হাই কানু যিনি আছেন ওনার রাজনৈতিক পরিচয় একটু জানা যায়। উনি একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু এই মুজিবুল হকের যন্ত্রণা উনি এলাকায় থাকতে পারতেন না। মুজিবুল হক আওয়ামী লীগ করতেন, এটা হয় বাংলাদেশ এরকম দেখেছে ক্ষমতাসীন দল তার এলাকায় কাউকে অপছন্দ করলে সে তার দল করলেও তাকে নানাভাবে হেনস্থা করে, এবং এই মুজিবুল হকের এরকম হেনস্থার শিকার এই আব্দুল হাই কানু হয়েছেন। ওনার নামে প্রায় 9টার মতো মামলা আছে, হত্যা মামলা আছে। এই মামলাগুলো কিন্তু এই সময় না, ওই মুজিবুল হকের সময় দেওয়া। মুজিবুল হকের করা হত্যা মামলা ওনার আমলে, ওনার প্ররোচনায় এই মামলাগুলি হয়েছে। উনি এলাকা ছাড়া ছিলেন 8 বছর, এখন মুজিবুল হক নাই, তো উনি এলাকায় গিয়েছেন, তখন তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই লোকটা দোষটা কি? সে তো মুজিবুল হকের লোকটা, সে তো মুজিবুল হক যে ক্ষমতার দাপট দেখিয়েছে মন্ত্রী থাকাকালীন, ওই সময়ও তো সে অত্যাচারিত। তাহলে তাকে আওয়ামী লীগের সুবিধাবতী ব্যক্তি করার নিশ্চয়ই কোনো সুযোগ নাই। তাহলে তার উপর ক্রোধ কেন? তাহলে তাকে অপমান করা হচ্ছে কেন? এটা আসলে আওয়ামী লীগ করার কারণ না, এটা মুক্তিযোদ্ধা হওয়ার কারণে। তুই এটা মুক্তিযুদ্ধ করেছিস কেন? এই হলো রোষের কারণটা। যারা মুক্তিযুদ্ধকে অপছন্দ করে, যারা নানা ছোটানাতে পরিবর্তিত পরিবেশে এখন সুযোগ পেলেই মুক্তিযুদ্ধকে অপমান করার চেষ্টা করে, অপমান করে আনন্দ অনুভব করে, এটা তাদের কাজ। তাহলে তারাই কি এখন এই সমাজে আমাদের দেশে পাওয়ারফুল হয়ে উঠেছে? তাহলে তারাই কি সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে উঠে গেছে? তাদেরকে কেউ কিছু বলবে না এরকম একটা বাস্তবতা কি এই দেশে তৈরি হয়েছে? সেরকম কোনো নমুনা কি আপনারা দেখতে পাচ্ছেন? যারা মুক্তিযুদ্ধকে অপমান করতে চায়, মুক্তিযোদ্ধাকে অপমান করতে চায়, মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, তারাই কি দেশে এখন সবচেয়ে পাওয়ারফুল শক্তি হয়ে গেছে? হওয়াটা কি উচিত? আমি প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলির জবাব খুঁজছি আমি।
এবং এই প্রশ্নগুলোর জবাব আমি এখন প্রথম খুঁজবো এই সরকারের কাছ থেকে, যে এমন একটা ঘটনার পর এই সরকার কি ভূমিকা নয় সেটা আমার দেখা দরকার। এই ঘটনার পেছনে কি সরকারের কোনো দায় নেই? আমি মনে করি আছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা অফিস থেকে এই ঘটনার প্রেক্ষিতে নিন্দা প্রকাশ করা হয়েছে, বলা হয়েছে যে দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। এটা কি বলার মধ্যে থেমে থাকবে নাকি আসলে কিছু হবে, এটা আমি দেখতে চাই। কারণ আমি মনে করি আজকে যে এই দুর্বিনীত আচরণ, মুক্তিযুদ্ধকে অপমান করা, মুক্তিযোদ্ধাকে অপমান করা, মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করা যে প্রবণতা, যে মানসিকতা, এর দায় কিছুটা ডক্টর ইউনূসের আছে। উনি বুঝে হোক না বুঝে হোক ওই যে রিসেট বাটন টিপে দেওয়ার কথা বলেছিলেন, সেটাকে অনেকে গ্রিন সিগন্যাল হিসেবে গ্রহণ করেছে। সবাই এখন রিসেট বাটন টেপার জন্য অস্থির হয়ে আছে এবং সেটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। এই দায় ডক্টর ইউনূসকে নিতে হবে। এই দায় ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে থাকা ব্যক্তিদের আচরণের কারণে উত্তর উৎসাহ পেয়েছে মনে করি। ওই যে ছবি টেনে নামানো, সংবিধান বিরোধী আচরণ করা, মুক্তিযুদ্ধের মহানায়ককে সাধারণ মানুষের পরিণত করার যে প্রচেষ্টা এবং তাকে যাচ্ছে এরকম তার সম্পর্কে সমালোচনা করার একটা যে উদগ্র প্রবণতা তাদের মধ্যে আছে, এই সবগুলো মিলিয়েই কিন্তু এই আজকের এরকম জুতার মালা গড়ায় দেওয়ার বাস্তবতা তৈরি হয়েছে। এটা এমনি হয়নি। আচ্ছা, একটা কথা আপনারা ভাবেন, অনেক সময় যেমন হয় এই লোকটাকে আমি অপছন্দ করি, লোকটা অনেক দুর্নীতি করেছে, অনেক খারাপ করেছে, মানুষকে টর্চার করেছে, ওকে তাকে পেলাম, দিলে চট্টাপড় মেরে দিলাম, এরকম কিন্তু হয়। কিন্তু এখান থেকে তা হয়েছে? তা হয়নি। তা হয়নি কেন? জুতার মালা বানাতে গিয়েও তো একটু সময় লাগে। একটা জুতার মালা বানাতে দিয়ে দেখেন তো কতক্ষণ লাগে, পারেন কিনা খুব সহজে জুতার মালা বানাতে? এত সহজ না, কয়েক ঘন্টা সময় লাগবে কাজটা করতে। তারা এই কাজটা তো আগে থেকে করেছে। তারা একদম মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য প্রস্তুতি নিয়ে আসছিল এবং আমার ধারণা তাদের কাছে আরো কয়েকটা মালা আছে, মুক্তিযোদ্ধা পাওয়া মতো তারা গলা লাগাই দেবে। এই লোকগুলো স্বাধীনতা বিরোধী, এই লোকগুলো রাষ্ট্রদ্রোহী আচরণ করেছে, এইভাবে তাদের বিচার হবে? লোকজন বলেছে তারা জামাত সমর্থক। জামাতের উপজেলা আমির যিনি আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, তিনি বলেছেন এই ঘটনার সাথে স্থানীয় জামাতের কোনো সম্পৃক্ততা নাই। প্রবাসী আবুল হাশেম আমাদের দলের কেউ না, তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। এই যে দলের কেউ না, সমর্থক বা অনুসারী হলেও হতে পারে, সমর্থক বা অনুসারী হলেও হতে পারে বলেন কেন? তার মানে উনি তাকে ভালোভাবে চেনেন, এখন দায় এড়াতে চাইছেন। লোকজন তো জানে ভাই এরা কারা, এরা লোকজন জানে না। আপনি সাংবাদিকদের কি বললেন না বলে তাদের কিছু যায় আসে না। এই সরকার, আগের সরকার পতনের পর নতুন সরকার আসার সময় আমি বিভিন্ন সময় দেখেছি জামাত ইসলামকে খুবই সংযত আচরণ করতে, আমি দেখেছি, আমি অস্বীকার করবো না এটা। কিন্তু তারপরেও সবসময় সব জায়গায় কন্ট্রোল রাখা যাচ্ছে না। এর দায় ভালো কিন্তু জামাতকেই বহন করতে হবে আমি মনে করি। সাধারণ মানুষের মন যদি উঠে যায় না, ঝামেলা পড়ে যাবেন ভাই। সবশেষে আমি যে কথা বলবো, স্বরাষ্ট্র বিষয় উপদেষ্টা নিয়ে বলেছেন বিচার হবে, আমরা সেই বিচারটা দ্রুততার সঙ্গে দেখতে চাই। আমরা সেই ব্যক্তিগুলিকে গ্রেফতার করা হয়েছে বিচারের আওতায় আনা হিসেবে দেখতে চাই এবং আমরা আরো দেখতে চাই সারা দেশে মুক্তিযোদ্ধাদের যেন অসম্মান করার কেউ প্রচেষ্টা না করে। মাথায় রাখতে হবে এই দেশটা রাজাকারদের দেশ নয়, এটা মুক্তিযোদ্ধাদের দেশ, এটা মনে রাখতে হবে। এদেশে যদি কেউ সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকে রাজাকার হবে, মুক্তিযোদ্ধা নয়। সেদিন বিশ্ববিদ্যালয়ের রাতের বেলা একটা স্লোগান নিয়ে আলোচনা উঠেছিল, সে আলোচনা কি ছিল? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করেছিল। এর পেছনে আরেকটা শব্দ উচ্চারিত হয়েছিল স্লোগানে, সেটা হচ্ছে কে বলেছে স্বৈরাচার। পরেরটুকু তারা প্রচার করেনি। যদি পরেরটুকু না থাকতো এই স্লোগানটা কেউ গ্রহণ করতো না। এবং যদি ওই সময় শেখ হাসিনা ধরে না বলতেন রাজাকারের বাচ্চা এটসেট্রা, তাহলে ওটা এরকম ভাবে কিন্তু পেতো না। তার মানে ওই জন্য স্লোগান উচ্চারিত হয়েছিল বলে এটা মনে করার কোনো কারণ নাই। রাজাকার হওয়ার মধ্যে নিজেকে রাজাকার হিসেবে পরিচয় দেওয়ার মাধ্যমে সম্মানিত হওয়ার কোনো সুযোগ আছে। এদেশে আমার বিবেচনায় একটা মাত্র গোষ্ঠী নিজেদেরকে রাজাকার পরিচিত করে সম্মানিত হতে চান, আর কেউ না। কাজেই সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ কি করেছে তার শাস্তি আওয়ামী লীগ পাবে, বিএনপি কি করেছে তার শাস্তি অথবা পুরস্কার বিএনপি পাবে, জামাত কি করেছে তার শাস্তি অথবা পুরস্কার জামাত পাবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সকল বিতর্কের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের মুক্তিযোদ্ধারা, তারা যদি ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে। এই ভদ্রলোক, এই যে আব্দুল হাই কামাল সাহেব যদি অন্যায় করে থাকেন অবশ্যই তাকে বিচারের সুপর্দ করতে হবে। কিন্তু সেই বিচারের দায়িত্ব এই জামাত সমর্থক অথবা জামাতের কর্মী অথবা যিনি জামাতের সমর্থক হলেও হতে পারেন। কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর এই কথা এখনো চলছে। নানা রকম যুক্তি পাল্টা যুক্তি আছে। একটা ভিডিও করেছি এবং সেখানে পরে একটা বিষয় দেখেছি যেটি ক্লারিফাই করা দরকার আছে, সেটাই মূল কারণ এই ভিডিওটা করার। কিন্তু আরো একটা বিষয় যোগ করে রাখা ভালো। এর মধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার নামে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, নিন্দা জানানো হয়েছে এবং এভাবে মব যাতে কোনো কিছু না করে আইন নিজের হাতে তুলে না নেয় এসব কথা তারা বলছেন। কিন্তু আমি বরং সরকারকে এটা বলতে চাই, প্রথম থেকে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, নানা সময় ঘটেছে, স্কুলে গিয়ে হেডমাস্টারকে বের করে দিচ্ছে, এরকম নানান ঘটনা আমাদের চোখের সামনে এসছে। এইসব ক্ষেত্রে যখন সরকার সঠিকভাবে ব্যবস্থা নেয়নি সেটাই আউটকাম আছে। এটা আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি, আমি বহুবার বলেছি, একটা সরকারের লেজিটিমেটলি বল প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং লেজিটিমেটলি বল প্রয়োগ করতে হবে। না হলে আসলে কখনো একটা সরকার তার কাঙ্ক্ষিতভাবে অপারেশন চালাতে পারবে না। আজকে স্টেটমেন্ট দিয়ে স্ট্যাটাস দিয়ে কোনো লাভ নেই, পদক্ষেপ নিতে হবে। এবং এখন যেহেতু এই ঘটনায় প্রচুর তীব্র তর্ক বিতর্ক শুরু হয়েছে, তাই এখন কথা হচ্ছে যাদেরকে ধরা হবে তাদের তথ্য এরকম ভিডিও প্রচুর আছে যেখানে স্পষ্টভাবে চেনা যায় কোন মানুষগুলো এসব ইনভলভ ছিল। আমার মনে পড়ে নটরডাম খুলনায় পুলিশ স্টেশন থেকে একজন তরুণকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে পেটানো হয়েছিল। কিন্তু হিন্দু তরুণকে যিনি কোরআন অবমাননা করেছেন এই অভিযোগ করা হয়েছিল, ভিডিও ছিল, সরকারি কোনো পদক্ষেপ নিয়েছিল নেয়নি। তো এসব করে আসলে হবে না, এটা একদম সোজা সাপটা কথা। আমিও বলেছি, প্রায় প্রতিদিন বিভিন্ন টকশোতে বলছি, একটা সরকারের বল প্রয়োগের ক্ষমতা থাকে এবং সরকারকে লেজিটিমেটলি বল প্রয়োগ করতে হবে। কিন্তু যে ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ভদ্রলোকের এই ঘটনা, হিংসার ঘটনা ঘটলো, তিনি কত মামলার আসামি, তার বিরুদ্ধে 9টা মামলা আছে এবং কি মামলা আছে সেটার তালিকা সবাই এখন ফেসবুকে পাওয়া যাচ্ছে এবং সবাই প্রমাণ করার চেষ্টা করছে তিনি একজন ক্রিমিনাল। হতেই পারেন। এখন মনে পড়ে এই ন্যারেটিভ, এটা সে পুরো আওয়ামী লীগের ন্যারেটিভ এবং সেই চমৎকার ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। আপনি যখন সম্মতি উৎপাদন করতে চান তখন আসলে কিছু যুক্তি এনে মামলা আছে, সুতরাং তার গলায় জুতা দেওয়া ঠিক আছে। সবাই সমাজ যারা একটা মানুষের বিরুদ্ধে খারাপ ধরনের মামলা থাকলে, হত্যা, অস্ত্র, মাদক মামলা থাকলে আমরা মনে করি তাকে খুনি করে ফেলা যায়।
এই ন্যারেটিভের উপরে দাঁড়িয়ে এভাবেই কনসেপ্ট ম্যানুফ্যাকচার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছিল না সরকারগুলো। শত শত মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়নি, এবং আমরা একটা পর্যায়ে ভীষণ সেলিব্রেট করেছি, মিষ্টি বিতরণ করেছি, প্রশংসা করেছি, যারা ওর বিরুদ্ধে কথা বলেছিল তাদের উপরে হামলা করেছি। আমি যেটা স্বীকার আগে আপনার সাথে শেয়ার করেছিলাম, অনেক আগে যখন ব্লগে লিখতাম তখন এই ঘটনা ঘটেছে। ফলে এই যে চর্চা, এই চর্চার মধ্যে অসুস্থতা আছে। এটা যেমন রাষ্ট্রে আছে, একইভাবে আমাদের সমাজে চর্চা আছে। আমরা যদি একটা ডাকাত ধরে ফেলতে পারি, তাকে পিটিয়ে মেরে ফেলতে পারি, আমরা যেটা চোর ধরে ফেলতে পারি, নিজের পক্ষে ইভেন সামান্য যে পকেট মার্কে যদি ধরে ফেলতে পারি, পিটিয়ে মেরে ফেলা যায় বলে আমরা বিশ্বাস করি। আমরা অনেকে এই কাজটা করি। সো সেই একই রকম সম্মতি উৎপাদনের চেষ্টা, যে ভদ্রলোকের বিরুদ্ধে 9টা মামলা আছে, তেমন কিছুই তো হয়নি, জুতার মালা পরানো হয়েছে, সুতরাং ইটস ফাইন। না, এটা হতে পারে না, কোনোভাবেই হতে পারে। সেই আদি ফালতু যুক্তি, মানে বাজে কথাগুলো। আওয়ামী লীগ, আমি আমার আগে ভিডিওতে বলেছি, মোটামুটি নিশ্চিত, মোটামুটি শতভাগ নিশ্চিত এই ভদ্রলোক একজন ক্রিমিনাল। যদি আমি একটা রিপোর্টে দেখলাম, তিনি দাবি করছেন তার সন্তান যেহেতু উপজেলা নির্বাচন করেছে, তাই আগের রেলমন্ত্রী তার এলাকার বিক্ষুব্ধ হয়ে তাকে এলাকায় যেতে দেয়নি। যাই হোক, তর্কে ঢুকছি না, এই ভদ্রলোক আমাদের তর্কের বিষয় না। উনি মারাত্মক ক্রিমিনাল, উনি এলাকার যদি বিরাট রকম আধিপত্য করে মানুষকে অত্যাচার নিপীড়ন করেন, তারপরও তাকে মেরে ফেলা যায় না। আমি একটা ঘটনার কথা বলি। সাতক্ষীরায় তো সম্ভবত বা ঝালকাঠি, ঘটনাটা আমাদের মনে আছে নিশ্চয়ই। রিফাত বলে একটা ছেলেকে কুপিয়ে হত্যা করেছিল নয়ন বন্ড নামে একটা ছেলের নেতৃত্বে কয়েকজন। রিফাতের স্ত্রী মিন্নি ছিল, নানান রকম ন্যারেটিভ আমাদের সামনে এসেছে, কে কিভাবে জড়িত। সো ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় নয়ন বন্ড কুপিয়ে রিফাতকে হত্যা করছেন। দুদিনের মধ্যে নয়ন বন্ডকে ধরা হয় এবং নয়ন বন্ডকে ক্রস ফায়ার হত্যা করা হয়েছিল। আরেকজন ছিল রিফাত, তার নাম রিফাত শরীফ বা কিছু একজন, যিনি এই হত্যাকাণ্ডের শিকার হননি। নয়ন বন্ড খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তার এত খাই-খাতির ছিল না। কিন্তু রিফাত শরীফ, যিনি তিনি সম্ভবত ওখানকার চেয়ারম্যানের সাথে কোনোভাবে আত্মীয়তা বন্ধনে ছিলেন। এই নয়ন বন্ড একটা কুপিয়ে হত্যা করার ভিডিও আছে, কোনো বড় প্রমাণ তো কিছু নেই। এখন ইউটিউবে সার্চ করলে ভিডিওটা দেখা যায়। এটা একেবারে তোলপাড়, সরি, এখন মনে করে বরগুনায় হয়েছিল, তোলপাড় ঘটিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল। কিন্তু নয়ন বন্ডকে দেখার পরও কি আমরা এভাবে হত্যা করার সমর্থন করতে পারি? কোনোভাবেই পারি না। একটা সুষ্ঠু বিচার, একটা ন্যায় বিচার, যে ন্যায় বিচারে নয়ন বন্ডের মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে, কিন্তু তথাকথিত ক্রস ফায়ারের নামে তাকে হত্যা করা যায় না। সুতরাং আমরা কেউ যাতে কারো কোনো ক্রাইমকে সামনে এনে তিনি কত বড় ক্রিমিনাল সেটাকে তার উপরে হওয়া অন্য কোনো অন্যায়কে যৌক্তিকতা দেওয়া, ন্যায্যতা দেওয়া বা জাস্টিফাই করার চেষ্টা না করি, এই চর্চা অসুস্থতা। শেখ হাসিনা যে দিন আমাদের সামনে আছে, ভবিষ্যতে আছে, আমরা একটা। দর্শক, দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।